আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ভালো কি খুব থাকার সুযোগ আছে কিনা আমি জানি না। বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে আমরা হেরে গিয়েছি এবং আ ২৪৭ রান আমরা চেস করে জিততে পারি নাই। সেটা খুবই আনফরচুনেট একটা ব্যাপার এবং সেটা নিয়ে অনেক কাটাছেঁড়া হচ্ছে, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের কারেন্ট ব্যাটিং স্কোয়াডটাকে নিয়ে অনেক ধরনের কাটাছেঁড়া হচ্ছে এবং আ এই বিষয়গুলোকেই আসলে সামনে তুলে আনাটা আমাদের জন্য প্রয়োজন। কারণ আমরা লং টার্মের কথায় নাই যাই, আমরা শর্ট টার্মের কথাতেই থাকি যে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে, বিশ্বকাপ খেলার প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে এবং ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যে টেমপ্লেটটা রয়েছে সেখানে বাংলাদেশ এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং অর্ডারটা কিংবা ব্যাটিং পজিশনগুলোয় কোন ইন্ডিভিজুয়ালদেরকে তারা রাখবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত খুব পরিষ্কার কোনো ধারণা পাচ্ছে না। যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, যাদেরকে চেষ্টা করানো হচ্ছে, কেউই তারা আসলে সেই পজিশনগুলোতে সেভাবে সাকসেসফুলি পারফর্ম করতে পারছে না এবং বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার যে জায়গা, আমরা আগে ব্যাটিং করি কিংবা পরে ব্যাটিং করি, বাংলাদেশের ওই লেট মিডল অর্ডারে যেই পজিশনগুলো রয়েছে সেই জায়গাটায় যে ব্যাটাররা এই মুহূর্তে খেলছেন তাদের কাছ থেকে কিন্তু আশানুরূপ পারফরমেন্স আমরা একেবারেই পাচ্ছি না এবং সে কারণেই মোটামুটি তারাই দেখা যাচ্ছে যে আমাদের ম্যাচ জয় এবং পরাজয়ের মধ্যে ব্যবধানটা করে দিচ্ছে। ঠিক গতকাল যেভাবে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ হেরেছে সেটা মোটামুটি বলা যেতে পারে যে আমাদের মিডল অর্ডার, লেট মিডল অর্ডার ব্যাটারদের একটা বিশাল বড় ব্যর্থতার কারণেই। এবং শেষ পর্যন্ত এখন আমাদের এমন একটা পরিস্থিতিতে গিয়ে ঠেকতে হচ্ছে, কিছু লজিক আমাদের সামনে নিয়ে আসতে হবে যেটা খুবই শুনতে ভালো লাগবে না, হয়তো শুনতে প্রোগ্রেসিভ লাগবে না, কিন্তু তারপরও একটা স্টপ গ্যাপ অপশন হিসেবে আমাদের আসলে এই কনসিডারেশনগুলোতে চলে যাওয়া জরুরি খুব জলদি। না হলে এই পরিস্থিতি থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট হবে এবং আমরা খুবই ভঙ্গুর একটা অবস্থায় হয়তো বিশ্বকাপটা খেলতে যাব উইথ নট মাচ এক্সপেকটেশন যে আমরা আসলে সেই বিশ্বকাপ থেকে ভালো কিছু তুলে আনতে পারবো। সো ওই কনফিডেন্স লেভেল বা মাইন্ডসেট, মেন্টালিটির ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। শুরুতে গতকালের ম্যাচের কিছু রেফারেন্স নিয়ে আসা যায়। নাম্বার 6-এ, নাম্বার 7-এ যে আফিফ হোসেন ধ্রুব কিংবা মেহেদী হাসান মিরাজ যে ধরনের ব্যাটিংটা করেছেন, এইটা আসলে কি বোঝায়? একটা দুটো জিনিস ডেফিনেটলি বোঝায়। আপনি চিন্তা করে দেখেন যে মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব তারা ন্যাচারালি ওই ফিনিশিং পজিশনটার জন্য বিল্ড হয়তো নন। তাদের ক্যারিয়ার গ্রাফটার দিকে যদি তাকান, মেহেদী হাসান মিরাজ ওয়াজ নেভার আ বিগ হিটার। তার মেন্টালিটি আছে, তার মাইন্ডসেট আছে, বেশ কিছু কঠিন ম্যাচ, দুরূহ ম্যাচ তিনি আসলে টাফ টাইমে ইনিংস ধরে রেখে ম্যাচ বের করে আনতে সক্ষম হয়েছিলেন। এর আগেও আমরা দেখেছি এবং যেন তেন টিমের এগেনস্টে না, ইন্ডিয়ার মতো বড় দলের বিরুদ্ধেও কিন্তু মিরাজের ম্যাচ উইনিং নক্স রয়েছে রান চেজের ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় আমরা যদি চিন্তা করি যে এটা তো একটা মেকশিফট সিচুয়েশন, মেহেদী হাসান মিরাজের যে ঘটনা এটা একটা মেকশিফট সিচুয়েশন। তাকে আমরা তার পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার জুড়েই বিভিন্ন পজিশনে খেলিয়েছি, সেই পজিশনগুলোতে তিনি ঠেকার কাজ চালিয়েছেন, এরকম একটা বিষয় আর কি। তো এখন ঠেকার কাজ চালানোর জন্য একজনকে আপনি কনসিস্টেন্টলি একটা পজিশন দেবেন বা সেইখানে একটা রোল প্লে করতে দেবেন, তিনি আসলে সাকসেসফুল না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে। সো ওই জায়গার মধ্যে যারা ন্যাচারালি কেপেবল বা যারা ন্যাচারালি সেই পজিশনগুলোতে খেলতে অভ্যস্ত, এইসব খেলোয়াড়দের প্রতি আমাদের আকর্ষিত হওয়া দরকার বা এইসব খেলোয়াড়দের প্রতি আমাদের আসলে নজরটা দেওয়া দরকার। ওই প্লেয়ারদেরকেই আমাদের এখানে সুযোগ দেওয়া দরকার বেশি বেশি করে। আমি দুটো এক্সাম্পলের কথা বলতে পারি। সাইদ আবিদ হোসেন সামি, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালিস্ট ক্রিকেট রিলেটেড, তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা দেখে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ বেশ কিছু নাম আছে কিন্তু যারা রেডারের মধ্যে আছেন কিংবা যারা প্রিভিয়াসলি তাদের পোটেনশিয়ালটা দেখিয়েছেন, সেই জায়গা থেকে লজিক্যালি কিন্তু তাদেরকে আমরা যদি কনসিডারেশনে আনি, প্রবাবলি তাদের বেটার করার সম্ভাবনাটা এরকম পরিস্থিতিতে, গতকাল যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম যেখান থেকে আফিফ মিরাজরা ম্যাচটা উদ্ধার করে আনতে পারেননি, ওই পরিস্থিতিতে হয়তো তারা বেটার একটা অপশন হতে পারতেন। প্রথম এক্সাম্পলটা হচ্ছে সাব্বির রহমান রুম্মান, তার কথা বলা যেতে পারে। হি ইজ 35, 34-35 এখন তার বয়স। যেই সময়টা তিনি বাংলাদেশের সেরা সাফল্যগুলো এনে দিচ্ছিলেন তখনও তিনি বেশ ইয়াং ছিলেন। এতদিন পরও কেন তার নামটা আনছি, অনেকে হাসাহাসি করতে পারেন যে আপনি প্রোগ্রেসিভ চিন্তা থেকে আমরা দূরে সরে গিয়ে আবারও সেই পুরনো কিছু প্লেয়ারের দিকেই আমরা তাকাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় এটাই যে সাব্বির রহমান তার ওভারঅল ক্যারিয়ারটার দিকে যদি তাকাই আমরা, হ্যাঁ টি-20-তে তিনি অনেক উপরের দিকে ব্যাটিং করেছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমেও তিনি 3 নম্বরে বহুদিন ব্যাটিং করেছেন। বাট তার ন্যাচারাল যে পজিশনটা বা যে পজিশনে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি ডোমেস্টিক ক্রিকেট হোক কিংবা ওডিআই ম্যাচগুলোতেও তিনি যে যে পজিশনগুলোতে খেলেছেন সেটা হচ্ছে ওই নাম্বার 5, 6, 7 এই ধরনের জায়গায়। তো তার একটা এক্সপার্টিস কিন্তু সেখানে বিল্ড আপ হয়েছে ওভার দ্য ইয়ার্স। এই ধরনের সিচুয়েশন সবচেয়ে বেশি হ্যান্ডেল করার বা এই ধরনের সিচুয়েশন থেকে কীভাবে বের হতে হবে সবচেয়ে বেশি সংখ্যক সময় তিনি কিন্তু অন দ্য গ্রাউন্ড এই সিচুয়েশনগুলোই ফেস করেছেন। তো তাকে আমরা এই ওয়ার্ল্ড কাপটাকেই চিন্তা করে, এই শর্ট টার্ম প্ল্যান চিন্তা করেই আমরা
তার মতো একজন খেলোয়াড়কে কি আবারও রিটেন করতে পারি কিনা বা আমাদের কনসিডারেশনে আনতে পারি কিনা। এটা একটা ডেসপারেট মুভ, আমি যেটা বলছি যে ডেসপারেট মুভে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে মেকশিফট প্লেয়ারদেরকে এনে জোর করে চেষ্টা করে দেখতে পারেন। লিটনকে মিডল অর্ডারে ট্রাই করাচ্ছেন, আফিফ হোসেন ধ্রুবকে নাম্বার 6-এ, মিরাজকে নাম্বার 7-এ ট্রাই করাচ্ছেন। সাব্বির রহমান যিনি কিনা ন্যাচারালি নাম্বার 6-7-এ খেলতে অভ্যস্ত, তাকে কেন আমরা এই সুযোগটা এখন দেব না? তার তো ইন্টারন্যাশনাল এনাফ এক্সপিরিয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি মাচ লজিক্যাল যদি তার কথাটা আসে এবং প্রাসঙ্গিকভাবে আসছে। ইটস নট আ পপুলার চয়েস। আমার কাছে মনে হয় যে এটা একটা লজিক্যাল চয়েস হতে পারে বাংলাদেশের জন্য, যদি আমরা খুব কুইকলি এই প্রবলেমটা সলভ করতে চাই। কারণ 2027 ওয়ার্ল্ড কাপ টার্গেট করলে আমাদের খুব কুইকলি একটা মুভ নিতে হবে। এখন আর ওই একই খেলোয়াড়দেরকে আমরা চেষ্টা করিয়ে দেখতে চাই, আমরা তাদেরকে বেশ কিছু সুযোগ দিতে চাই। বেশ কিছু সুযোগ দেওয়ার আর সময় আমাদের হাতে কিন্তু নাই। রেজাল্টস আমাদের চোখের সামনে। 2023-এর পর থেকে বাংলাদেশ মাত্র একবার 250 রান চেস করে ম্যাচ জিততে পেরেছে ওয়ানডে ক্রিকেটে। ভয়াবহ একটা পরিসংখ্যান। তো এই জায়গা থেকে বেরোতে হলে উই হ্যাভ টু গো ব্যাক টু সাম ডেসপারেট মুভস, এবং সেই ডেসপারেট মুভের একটা এটাই হতে পারে সাব্বির রহমানকে ট্রাই করিয়ে দেখা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এক্সপিরিয়েন্স আছে, মেহেদী মিরাজ বলেছেন আমরা এক্সপিরিয়েন্স খুঁজছি। ওই এক্সপিরিয়েন্সটা মেবি অ্যাট নাম্বার 6 সাব্বির পূরণ করে দিতে পারেন। প্লাস হি ইজ আ ভেরি গুড ফিল্ডার অ্যাজ ওয়েল। সো ওই জায়গাগুলোয় আমার মনে হয় একটু আমাদের তাকাতে হবে, উপায় নেই। এই সিরিজে তিনি স্কোয়াডে নিয়ে আমি জানি না, তৃতীয় ওডিআই এর জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা করা হয়নি। সো এই সিচুয়েশনগুলোর মধ্যে ক্যান উই ট্রাই আউট সামথিং নিউ আমাদের থার্ড ওডিআইটায়? সেকেন্ড ওডিআইতে রেজাল্ট যাই হোক না কেন, থার্ড ওডিআইটায় ক্যান উই ট্রাই সামথিং নিউ? সেটা হচ্ছে আমার প্রপোজাল। তারপর আরও একজনের খেলোয়াড়ের নাম বলা যেতে পারে যিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের সেইভাবে সেই অর্থে তার ডেবিউটা পাননি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তিনি হচ্ছেন আকবর আলী, 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন। আকবর আলীরও ব্যাটিং পজিশন কিন্তু বাই নেচার, বাই ডিফল্ট, তিনি ডোমেস্টিক ক্রিকেটে, লিস্টে ক্রিকেটে যেই পজিশনটায় খেলেন সেটা হচ্ছে নাম্বার 6-7। তিনি তার এনসিএল, বিসিএল এই ওডিআই ভার্সনের দলগুলোতেও তিনি খেলেছেন অ্যাট নাম্বার 6-7। সো তার ওই জায়গায় ব্যাটিং করার এক্সপার্টিস আছে। এবং রিসেন্টলি আপনি চিন্তা করেন গত বছর যখন নিউজিল্যান্ড এ দল বাংলাদেশে এসেছিল বা সাউথ আফ্রিকা ইমার্জিং দল এসেছিল, সেই সব সময় কিন্তু আকবরকে এইচপি টিমের ক্যাপ্টেন বানানো হয় এবং তিনি ওইসব পজিশনে ব্যাট করে সফলও হয়েছেন, রান পেয়েছেন, প্রচুর রান পেয়েছেন। রিসেন্ট সময় আকবর আলী তার কিন্তু ব্যাটিংয়ের অন্তত ওই 6-7 পজিশনে এসে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার যে বিষয়টা, বাই ডিফল্ট তার মধ্যে ওই ব্যাপারগুলো আছে। আমরা এটা কি এক্সপ্লোর করতে পারি কিনা? এই বিষয়গুলো কিন্তু আসলেও আমাদের চোখের সামনে নিয়ে আসা উচিত। আপনারা সোহানের কথা বলতে পারেন, প্রবাবলি জাকের আলীর কথা বলতে পারেন, অঙ্কন আমাদের স্কোয়াডে এই মুহূর্তে আছেন, তারাও কিন্তু তাদের ডোমেস্টিক ক্রিকেটের টিমগুলোতে আরও ওপরের দিকে ব্যাটিং করেন। জাকের প্রবাবলি নাম্বার 5, সোহান নাম্বার 4, এই পজিশনগুলোতে ব্যাটিং করছেন। সো ওই পজিশনের প্লেয়াররা এই মুহূর্তে যারা আছেন, লিটন, হৃদয়, তাদেরকে দিয়েই তো আপনারা ট্রাই করাবেন, শান্তকে তো ডেফিনেটলি খেলাবেন টপ অফ দ্য অর্ডারে। সো এই বিষয়টায় না যে নাম্বার 6-7 এই দুটো পজিশনের জন্য দুটো স্পেশালিস্ট আমরা খোঁজার চেষ্টা করি, এবং ডোমেস্টিক সার্কিটে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, সেই জায়গায় আমার মনে হয় সাব্বির রহমান এবং আকবর আলী সবচেয়ে বেস্ট স্টেকটা ক্লেম করতে পারেন। তাদের দ্বারা একটা কিছু করে ফেলা সম্ভব বোধ হয়। ওই মাইন্ডসেটটা, ওই মেন্টালিটিটা বোধ হয় তাদের রয়েছে ওই সব সিচুয়েশন থেকে কীভাবে বেরোতে হয়, জাস্ট বিকজ তাদের অভ্যস্ততা রয়েছে ওই পজিশনগুলোতে ব্যাট করার। কমেন্ট করে জানিয়ে দিলেন যে আসলে এই ডেসপারেট পরিবর্তনগুলোর পক্ষে আপনারা আছেন কি নেই, এবং এই পরিবর্তনগুলো আনলে কি অন্তত রেজাল্টস বের করার ক্ষেত্রে বাংলাদেশের একটা উন্নতি আমরা সামনে দেখবো কি দেখবো না, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।